প্রথম কথা হচ্ছে যে আপনার সম্পর্ক তো মানে এই ডিভোর্স সেটেলমেন্টটা শুধু স্বাক্ষর হওয়াটা বাকি। এই তালাকনামার আলোচনাটা আসলে বহুদিন থেকে চলছে আর কি। ইরান যুদ্ধে আমেরিকা তো আসলে 8ই এপ্রিল হেরে গেছে, যেদিন প্রথম তারা আপনার চুক্তির আলোচনাটা টেবিলে এনেছে। এবং সেই 8ই এপ্রিল পর্যন্ত চিন্তা করে দেখেন যে দুই দেশ মিলে প্রায় 40,000-এর মতো বোম ফেলেছে, ইসরায়েল এবং আমেরিকা মিলে। এবং তারপরেও তাকে হচ্ছে আপনার সেটেলমেন্টের জন্য প্রস্তাব করতে হয়েছে। এবং যে সকল বিশেষজ্ঞদের লেখা পড়লাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে, সব জায়গাতেই দেখেছি যে আপনার সবাই মোটামুটি একমত যে এই যুদ্ধে আমেরিকা ইসরায়েল হেরে গেছে, পরাজিত হয়ে গেছে। এখন সিম্পলি ট্রাম্প একটা এক্সিট রুট চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ইসরায়েলের কি হবে? এই যে সে একটা ফলস ফ্ল্যাগ অপারেশনকে এক্সকিউজ করে ট্রাম্পকে এখানে মানে ইনভলভ করে নিয়ে আসছে, যেটা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইসরায়েল আমাদেরকে যুদ্ধে টেনে নিয়ে আসছে। মানে আমেরিকা তো প্ল্যান করে এই যুদ্ধটা করে নাই। এবং তাহলে এইটাতে আমেরিকা ঢুকলো কেন? এইটা বোঝার জন্য হচ্ছে আপনার জায়নিস্ট লবি বুঝতে হবে যে আমেরিকাতে আপনার পৃথিবীতে এখন ইহুদি আছে ধরেন 1.5 কোটি 1.25 কোটির মতো সারা দুনিয়াতে। তার ভিতরে 6 মিলিয়ন মানে 60 লাখ প্লাস হচ্ছে ইসরায়েলে থাকে, অ্যারাউন্ড প্লাস মাইনাস 60 লাখ হচ্ছে আপনার আমেরিকাতে থাকে। বাকিরা হচ্ছে ইউরোপ, রাশিয়া, সাউথ আমেরিকা, আর্জেন্টিনা সবকিছু মিলায় বিভিন্ন দেশে আছে। তো সেই আমেরিকাতে আপনার জায়নিস্ট লবি, পার্টিকুলারলি আইপ্যাক নামে একটা সংগঠন আছে, আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আইপ্যাক হচ্ছে ইহুদিদের সবচেয়ে বেশি প্রভাবশালী সংগঠন, যারা আমেরিকার প্রেসিডেন্টের বেডরুমের খবর পর্যন্ত নিতে পারে, এই লেভেলে পাওয়ারফুল তারা। এবং আপনার যখন আমেরিকাতে নির্বাচন হয়, কংগ্রেসের নির্বাচন হয় অথবা স্টেটগুলোতে নির্বাচন হয়, লোকাল যে আইপ্যাকের কমিটি আছে সেখানে এটা হলো ওই খাজা নাজিমুদ্দিনের দরগার মতো আজমিরে। আপনি দেখবেন যে সবাই বিয়ের আগে ওখানে একটু হাজিরা দেয়, তারপরে বাবা মা বুড়া হইলে অসুস্থ হইলে ওখানে একটু হাজিরা দেয়, শাইম ওসমানের মতো ক্ষমতা থেকে পতন হইলে ওখানে একটু হাজিরা দেয়, শেখ হাসিনা 75 সালে গিয়ে ওখানে একবার হাজিরা দিছে বাবার মৃত্যুর পরে। তো এই জায়গাগুলো হচ্ছে আইপ্যাকের মিটিংগুলো হচ্ছে হাজিরা দেওয়ার মিটিং। প্রত্যেক দলের প্রত্যেক ক্যান্ডিডেটকে ওই আইপ্যাকের দরগায় গিয়ে হাজিরা দিতে হয়। তো সেই হাজিরা দেওয়ার জায়গাটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে জুইশ ব্লক ভোট, যেখানে আপনার ব্লক ভোট আছে, এই ব্লক ভোটটা কোথায় যাবে, আমাদের দেশের মাইনরিটি ব্লক ভোট যেটা আছে এটা কোন দিকে যাবে, সেটা ধরেন আমাদের দেশে প্রায় 55-60টা আসনে ডিসাইসিভ হয়ে যায় যে মাইনরিটি ভোট ব্যাংকটা কোন দিকে যাচ্ছে। ঠিক একই রকম এরকম জুইশ ভোট ব্যাংক আছে, যেটা আপনার একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে মানি, আমেরিকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যেটা আছে, শেয়ার মার্কেট, ওয়াল স্ট্রিট, তারপরে হচ্ছে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, বড় বড় যে বিজনেস হাব আছে, হলিউড থেকে শুরু করে এভরিওয়্যার, সেখানে তাদের হিউজ ইনফ্লুয়েন্স আছে। আপনি চাইলে যে কোনো প্রেসিডেন্টকে নাকানি চুবানি খাওয়া দিতে পারবেন। মনিকা লিউনস্কি অ্যাফেয়ার দেখেন, জুইশ ইহুদি ইহুদি মেয়ে, কিন্তু যেহেতু সে ইসরায়েলকে সহযোগিতা করবার ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে, চুক্তির ব্যাপারে একটু প্রেশার দিয়েছে, ইসরায়েল আহত হয়েছে, ক্লিনটনকে ধরা খাওয়ায় দিছে, ধরা খাওয়ায় ইমপিচমেন্ট পর্যন্ত নিয়ে গেছে, বোঝানোর জন্য যে আমার আসলে ক্ষমতা কতটুকু। তো সেই জায়গাতে ট্রাম্প আছে হচ্ছে এই ক্ষমতা সম্পর্কে সে অবগত। ঠিক ইকুয়ালি এটাও বুঝতেছে যে বিকল্প গণমাধ্যম থাকার কারণে যেটা হচ্ছে, শুধুমাত্র আইপ্যাকের ক্ষমতা ইউজ করে আপনি মধ্যবর্তী নির্বাচন জিততে পারবেন না, যেটা নভেম্বরে আসছে। অতএব সেই জায়গাতে আমেরিকার এখন যারা ক্ষমতাসীন দল আছে তারা যথেষ্ট মানে মাইনকা চিপায় পড়ে গেছে, আজকে ফাইসা গেছে আর কি। এই ফাইসা যাওয়ার সিচুয়েশনে ট্রাম্প এবং নেতানিয়াহুর দুইজনের কিন্তু একই চিপায় ফাইসা গেছে। দুজনই হচ্ছে আসামি, দুইজনই গ্রেফতার হয়েছে, দুজনের নামই সুপ্রিম কোর্টের মামলার জাজমেন্ট আছে। দুইজনই শুধুমাত্র জেলের ভাত খাইতে হচ্ছে না, কারণ তারা দুইজনই নির্বাচিত হয়ে গেছেন, অফিসে আছেন, যে প্রেসিডেন্সিয়াল এবং প্রাইম মিনিস্টারশিপ যে প্রেরোগেটিভ আছে সেই প্রিভিলেজ তারা এনজয় করছেন। এখন ট্রাম্প এসে যেটা করেছে, সে তো আগেরগুলো তার প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে দিয়ে তার মামলা টামলা সব সে নিজেকে নিজে ক্ষমা করে দিয়েছে। সে কত উদার দেখেন, মানে এইরকম উদার প্রেসিডেন্ট আপনি তার কোথাও খুঁজে পাবেন না, যে নিজেকে নিজে ক্ষমা করে দেয় আর কি। আর নেতানিয়াহুর যেটা হয়েছে, সে আসলে ক্ষমা করার অপশন আর তার হাতে নাই। সুপ্রিম কোর্টের ডিসিশনের কারণে যেটা হয়ে গেছে, এটা ফাইনাল জাজমেন্ট। এখন সে যে কয়দিন ক্ষমতায় আছে, ঠিক এই কয়দিনই সে ওই জেলের ভাত তাকে খেতে হবে না। এবং ইসরায়েলে কিন্তু এর আগে এই ঘটনা ঘটেছে, সাবেক প্রাইম মিনিস্টার অনেককে জেলে যেতে হয়েছে আপনার। এহুদ বারাক, ওলমার্ট যারা ছিল, বিভিন্ন সময় যারা জেলে টেলে গিয়েছে করাপশনের চার্জে। এবং মানে মানে এত এভিডেন্ট, এত প্রমাণিত সত্য যে সেখান থেকে তার বের হওয়ার সুযোগ নাই। তাহলে এখন চিন্তা করেন যে
ইসরায়েলের যে ক্যাবিনেট সেটা খুবই একটা ভালনারেবল, আপনার হাং পার্লামেন্টের মতো অবস্থা। অনেকগুলো প্রান্তিক এবং প্রচণ্ড রকম এক্সট্রিম জুইশ অর্গানাইজেশনগুলোর সাথে তাকে কোয়ালিশন গভর্নমেন্ট করতে হয়েছে। পিয়ার সিস্টেম আছে, অর্থাৎ কেউ মেজরিটি পায় না, সুপার মেজরিটিটা কেউ পায় না। তো এবং এই যে ওখানকার যে হুজুর টাইপের দলগুলো আছে খুবই এক্সট্রিম, এই আপনার আল কায়েদা, আইসিস, ওসামা বিন লাদেন মার্কা যে দলগুলো আছে এদের সাথে হইল নেতানিয়াহুর কোয়ালিশন। এই কোয়ালিশনে যদি থাকতে হয় তাহলে নেতানিয়াহুকে প্রচণ্ড রকম করে এই পাগলামিগুলো কন্টিনিউ করতে হবে। তাকে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে হবে, লেবাননে অ্যাটাক করতে হবে, দক্ষিণ বৈরুত নিতে হবে, সিরিয়ার গোলান হাইট নিয়ে নিতে হবে, ইরানে অ্যাটাক করতে হবে, তুরস্ককে হুমকি দিতে হবে। এইটা দিতে পারলেই হচ্ছে তার যে কোয়ালিশন পার্টনাররা আছে তারা সন্তুষ্ট থাকবে এবং নেতানিয়াহুকে সাপোর্ট দিবে। বনাম হচ্ছে তার গ্লোবাল রিয়ালিটি, যে সারা পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমেরিকা তাকে সাপোর্ট দিতে পারছে না, এবং এমন একটা জায়গাতে আমেরিকা চলে আসছে যে সারা দুনিয়ার অর্থনীতি, রাজনীতি, বিজনেস সব কিছু আলাদা হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনার আমেরিকা এত পরিমাণ বিচ্ছিন্ন কখনো সে হয় নাই। তার যে সকল্ড অ্যালাইজ আছে, মিত্র শক্তি আছে, তার মিত্র দেশগুলো থেকে এই লেভেলে সে কখনো এতটুকু বিচ্ছিন্ন হয় নাই। অতএব সেই জায়গাতে হচ্ছে নেতানিয়াহু এবং ট্রাম্প দুইজনই যার যার জায়গাতে খুবই ফাইসা যাওয়া সিচুয়েশনের মধ্যে আছে। সেখান থেকে হচ্ছে যে নিজেই ফাইসা গেছে, সে তার ভালোবাসার মানে ডুবন্ত প্রেমিককে সে কিভাবে উঠাবে? তার রোজ তো ডুবে যাইতেছে। এখন তার অপশন হচ্ছে যে জ্যাককে ডুবতে হবে, রোজকে ভাসায় দিতে হবে। আপনার এত তো লাইফ জ্যাকেট নাই। তখন জ্যাক সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে আমি ডুবে যাওয়ার সিদ্ধান্ত নেই, রোজ বেঁচে থাকুক। তো এখন কে শেষ পর্যন্ত এই টাইটানিকের মানে অফুরন্ত ভালোবাসার মানে শেষ উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন সেটা সময় বলে দেবে আগামী কয়েকদিনের মধ্যে। সেটি সময় বলে দেবে আসলে কে বেঁচে থাকবে। আর টাইটানিকের গল্প বলছিলেন, সেই পুরাতন কথা মনে করে দিলেন। আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয় যে ব্রেকআপ তো আমরা দেখছি যে হয়ে যাচ্ছে, তাহলে কি নেতানিয়াহুকে কি একা একাই লড়তে হবে? সেক্ষেত্রে কি সে পারবে ঠিক? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই এই মুহূর্তে প্যালেস্টাইনরা আমার মনে হয় এজ ওভার করতে পারবে। কারণ হচ্ছে নেতানিয়াহু ওখানে পিআর সিস্টেম আছে, সবসময় হাং পার্লামেন্ট হয়। এখন যেটা আমি ফুয়াদ ভাইয়ের সাথে যুক্ত করতে চাই, যে আমেরিকাতে ইহুদিরা প্রায় 1/3 ইউনিভার্সিটির ভিসি আছে তারা। শুধু অনেকগুলো প্রতিষ্ঠান, যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবগুলোর দখলে তারা, যার ফলে ইহুদিকে ম্যানেজ করতে পারে না। এবং আপনি দেখেন সারা ওয়ার্ল্ড বিক্ষুব্ধ, তারপরেও ওই ইসরায়েলিদের মোসাদকে সাপোর্ট দেয়, এরা সাপোর্ট দেয়। এখন যে জায়গায় নেতানিয়াহু ঢুকে পড়ছে, এক হলো কোর্টের রায় আছে, দুই হলো তাকে যুদ্ধ করেই বাঁচতে হবে যতদিন সম্ভব। এছাড়া লেবানন করেন আর যাই করেন সে আইসোলেট তো হবেই। আর ট্রাম্প সে ভুল করে ফেলছে, সে ফিরে চাচ্ছে যুদ্ধ থেকে। আপনি খেয়াল করে দেখেন, আফগানিস্তান থেকে সে হাত গোটায় চলে আসছে, ভিয়েতনামের 30 বছর যুদ্ধ করে সে হাত গোটাইছে, এবং ইরাকে আপনারা যুদ্ধ করতে গিয়ে সে যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যে পরিমাণ হয়েছে। ধরেন একটা ড্রোন ইরান নিজে বানায়। একটা ড্রোনকে ইনসেপ্ট করতে হলে 3টা ড্রোন লাগে কমপক্ষে 3 দিক থেকে। এখন একটা ড্রোনের 4 গুণ খরচ পড়ে, আমেরিকার 4 গুণ বেশি খরচ পড়ে। তো যার ফলে এই করতে গিয়ে এদিকে কাতারে তাদের রাডার ছিল, অর্থাৎ ইরানের যত আগ্নেয়াস্ত্র ছাড়া হইতো সব ওখান থেকে মনিটর করতে পারতো। ওইটা কিন্তু ইরান ধ্বংস করে দিয়েছে, আন্দা করে ফেলছে। এখন যতই বলেন, এখন ওই লেবানন, ওই গাজা, এইখানে বোম মারা ছাড়া তার কোনো নেতানিয়াহুর আর কোনো স্কোপ নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমেরিকার টার্গেট যেটা ছিল আপনার ইরানে, সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারে নাই। কারণ তারা রিজিম চেঞ্জ করতে পারে, হ্যাঁ এক স্তর মেরে ফেলছে, আরেক স্তর আছে, এক পর এক স্তর সাজানো আছে, তারা তো মরতে প্রস্তুত। আর ইরানে যে আপনার যে আরো হয়েছিল, আপনার যে গ্রুপ দল ছিল, এগুলো কিন্তু এই যুদ্ধে এক হয়ে গেছে। দুই হলো ইরানে প্রাকৃতিকভাবে ঐশ্বরিকভাবে একটা ক্ষমতা, ওখানে পদাতিক বাহিনী যা যুদ্ধ করতে পারবে না। 51টার মতো প্রদেশ আছে, এবং প্রদেশগুলো সব কিন্তু আপনার মালভূমি এবং পাহাড় দ্বারা বেষ্টিত। ওখানে কোনো ল্যান্ড ফোর্স যেতে পারবে না, কোনো যেমন ধরেন ট্যাঙ্ক যেতে পারবে না, কিছু নামতে পারবে না। এদিকে ইরান দীর্ঘদিন ভাবে, আমার মনে হয় সার্ভেতেই শর্টেজ আছে আমেরিকার। তারা গুহার ভিতরে ইউরেনিয়াম, গুহার ভিতরে অ্যাটমিক এনার্জি কি রাখছে না রাখছে খবর। এখন রাশিয়া তো বলছে যে আমার দেশে শেল্টার দেবো তোমাকে, ওইগুলো ইউরেনিয়াম যা আছে আমার দেশে রেখে দেব। তো এখন আমার মনে হয় যে
ট্রাম্প বুঝে ফেলছে তার ওই পাগলামি আর চলতেছে না, তাকে ফাইনালি কিন্তু ওই যে ফৌদ ভাই বললেন 8 তারিখে ওই দিনই কেল্লা ফতে হয়ে গেছে, বুঝে ফেলছে সে। তারপরে সে আপোষ করার সুযোগ খুঁজতেছিল, কিন্তু নেতানিয়াহুর চাপে এটা পারতেছিল না। কিন্তু এখন তো তার উপায় নাই, সারা ওয়ার্ল্ড তার বিপক্ষে চলে গেছে, আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে, তার তো আপোষ করে উপায় নাই, কিন্তু যুদ্ধে হেরে যাচ্ছে, নিশ্চিন্তে হেরে যাচ্ছে, হারার ছাড়া কোনো উপায় নেই। এখন তো তাকে আপোষ করতেই হবে। এখন চুক্তি করলে ইসরায়েল নেতানিয়াহু ইসরায়েল আলাদা হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে, কারণ সে তো আপোষ করতেই পারবে না। আপোষ করা মানে সুইসাইড করা। সুতরাং যতক্ষণ পারে এখান থেকে মারা যাক, হিটলারের মতো মরে যাবে, ছাড়বে না ও, আমার কাছে মনে হচ্ছে। ট্রাম্প এই পাগলামি করে সারা বিশ্বটাকে অস্থির করে রাখলো, এই আর কি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফওয়াদের কাছে আসতেছি। চুক্তি এখনো হয়নি, চুক্তির খসড়া মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, বলা হচ্ছে যে শুক্রবার এইটি সই হতে পারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন। আর প্রশ্ন যেটি আমার কাছে সন্দেহের একটি জায়গা হচ্ছে যে চুক্তি কি আসলে এটি শেষ পর্যন্ত থাকবে, কি মনে হয় আপনার কাছে? যে শর্তগুলো আছে, শর্তগুলো যদি আপনি বিবেচনা দেখেন, ইউরেনিয়ামের বিষয়গুলো আছে আমেরিকার জন্য মাথা ব্যথার, সেই জায়গা থেকে কিন্তু ইরান সেই জায়গাটা ছাড় দেয়নি। না, নিঃসন্দেহে। এবং আপনি দেখেছেন হয়তো যে ট্রাম্প কিন্তু আপনার কাতারের একটা প্রতিনিধি দলও ইরানে পাঠিয়েছে চুক্তির এই 14 দফা আলোচনা করবার জন্য, এবং আমেরিকারও 2-1 প্রস্তাবনা আছে এটা। তো তেহরান সরাসরি বলে দিয়েছে যে আমাদের 14 দফার আগে পরে এর বাইরে আর কোনো টপিক নিয়ে আলোচনা হবে না, এটাই হচ্ছে ফাইনাল ড্রাফট। ইরান আবার দুষ্টামি করে ট্রাম্পকে জানিয়েছে যে আমরা একটা দফা যোগ করতে রাজি হচ্ছি, সেটা হচ্ছে আমরা পারমাণবিক বোমা বানাবো না। মানে এটা হচ্ছে আমেরিকার সাথে একটা জোকস করা আর কি, যেটা আমেরিকা সরকার বলে আসছে যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম চালিয়ে নিয়ে যাচ্ছে, তারা সেন্ট্রিফিউজ গরম করতেছে, এত বেশি গরম করতেছে, কদিন পর পরে আলো জ্বলে উঠবে, বোম ফেটে উঠবে, এত উপরে চলে গেছে, এত ডিগ্রিতে চলে গেছে। তো এইটাকে দুষ্টামি করতে গিয়ে বলতেছে যে এটা সাসপেন্ড করতে হবে প্রোগ্রাম, ইউরেনিয়াম যেটা রেডি করা আছে এটা থার্ড কান্ট্রিতে ট্রান্সফার করতে হবে, প্রয়োজন রাশিয়াতে ট্রান্সফার করতে হবে, অথবা অন্য কোনো দেশে, অথবা সুইজারল্যান্ডে ট্রান্সফার করতে হবে। এটা ছাড়া ইরান অলরেডি অস্বীকার করেছে যে আমার আমার জিনিস আমি কোথাও ট্রান্সফার করবো না। থার্ড হচ্ছে এখানে ইন্সপেকশন দিতে হবে, ইন্টারন্যাশনাল যে অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে তাদেরকে ইন্সপেকশনের জন্য সুযোগ করে দিতে হবে। তো ইরান এর কোনোটাতে রাজি হয়নি। এখন এই 2টা বিষয় এখানে আপনার চুক্তি নিয়ে একটা অনিশ্চয়তা আছে। একটা হচ্ছে চুক্তিটা শুক্রবার পর্যন্ত মানে মানে এই সিদ্ধান্তটা ঠিক থাকবে কিনা ট্রাম্পের, যে আসলে আমেরিকা এবং ইরান এটা সাইন করছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বললেন কারেক্টলি, যে এইটা চুক্তিটা স্বাক্ষর করবার পরে যেহেতু তৃতীয় পক্ষ এই চুক্তির অংশীদার, ইরান কিন্তু বলে দিয়েছে তৃতীয় যে কোনো ফ্রন্ট লাইন আমার রেড লাইন। মানে তুমি আমার সাথে চুক্তি করবা কিন্তু বৈরুতে অ্যাটাক করবা, গাজায় অ্যাটাক করবা, অথবা সিরিয়াতে গোলান হাইটে অ্যাটাক করবা, এটা বন্ধ করতে হবে, এইটা ধরে নেওয়া হবে এই চুক্তি ব্রেক করেছে, অথবা এটা হলো তার রেড লাইন। থার্ড হচ্ছে কিছু কিছু বিষয় কিন্তু সে 30 দিনের একটা নোটিস পিরিয়ডে যাচ্ছে যেখানে আসছে। আমরা তো ফাইনাল ড্রাফট এখনো জানি না। তেহরান বলছে এটা 30 ডেজের নোটিস পিরিয়ড থাকবে, যে ইনিশিয়ালি এই চুক্তিকে আমেরিকা অনার করছে কিনা, ইসরায়েলকে সে কন্টেইন করতে পারছে কিনা, তার উপরে গিয়ে একটা ফাইনাল চুক্তি হবে। এই জন্য অনেকে কিন্তু এটা বলছে এটা আসলে চুক্তি না, এটা এমওইউ, মানে একটা পার্মানেন্ট সিজফায়ার হবার জন্য একটা ফ্রেমওয়ার্ক, একটা ট্রাস্ট বিল্ডিং এক্সারসাইজ, যে আসলে আমাদের পক্ষগুলোর ভিতরে আমরা একটা আস্থা অর্জন করতে পেরেছি, যেটা আসলে একটা মানে স্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে পারে, সমঝোতার একটি ব্যাপার, কাইন্ড অফ একটা এমওইউ হচ্ছে। এবং সেখানে কি করতে হবে আপনাকে, কিন্তু যেটা বলা হচ্ছে যে 24, 25, 26 বিলিয়ন ডলারের যেটা টাকার কথা বলেছে, 50% টাকা এর ভিতরে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো ইরান কিন্তু অনেকগুলো শর্ত দিয়েছে, অতগুলো অবরোধ আছে। আপনি যে হরমুজকে কেন্দ্র করে, ইরানের যে বিভিন্ন নৌঘাটিকে কেন্দ্র করে যে আপনি সিজ করে রাখছেন আপনার আমেরিকার দিয়ে বিমান দিয়ে, আমেরিকার জাহাজ দিয়ে, এগুলো উড্ডু করে নিতে হবে। আমেরিকার সকল ফোর্স ইন্টারন্যাশনাল ওয়াটারে নিয়ে যেতে হবে, কোনো রিজিওনাল ওয়াটারে থাকতে পারবে না। অতএব এইগুলো কিন্তু তেহরান শর্ত দিয়ে দিয়েছে যে এটা আমেরিকা এনফোর্স করে কিনা আগামী 1 মাস, সেটা আমরা দেখব। এবং ইকুয়ালি বলছে ইরান কিন্তু ইউনাইটেডে বলেছে যেটা। এক প্রশ্ন যেটি আমি একটু যোগ করি, মানে ট্রাম্পের পক্ষ কি এই সব শর্ত কি সত্যি সত্যি মেনে নেওয়া সম্ভব, নাকি ট্রাম্প একটা ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন? মানে হিস্টোরিক্যালি পশ্চিমা দেশগুলোর ছলচাতুরের অভ্যেস তো বেশ পুরাতন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় সারা দুনিয়ার কেউই এই চুক্তির উপরে আসলে খুব বেশি ভরসা করছে না। ইরানের নতুন করে হারানোর আর কিছু নাই, এখন যা কিছু হারানোর সব কিছু হচ্ছে পশ্চিমের, ইসরায়েলের এবং আমেরিকার। এখন প্রশ্ন হচ্ছে তেহরান এখন এমন একটা আপার হ্যান্ডে চলে আসছে যে আপনি দুষ্টামি করতে পারেন, চাইলে করবেন, কিন্তু
আমার কাছে যায় আসে না, হরমুজ আমার নিয়ন্ত্রণে আছে। হরমুজ থেকে পৃথিবীর এই যে 15-20% তেল, গ্যাস, এনার্জি যাতায়াত যেটা করার কথা সেটা করবে না। আপনি ফেক মানে ফলস ফ্ল্যাগ লাগায় এই দেশের শিপ দিয়া ওই দেশের পতাকা দিয়া এখান থেকে যাতায়াত করবেন, আমেরিকা সোলজার আইনা খার্ক দ্বীপ নিবে, এইটা নিবে সেটা নিবে, এগুলো বলতে পারেন। কিন্তু দিন শেষে তেহরান অলরেডি প্রমাণ করে দিয়েছে কার হাতে ক্ষমতা। ওমানের সাথে ইতিমধ্যে চুক্তি করে ফেলছে, দুই দেশ মিলে তারা ওখানে মাসুল যেটা আদায় করবে, খাজনা যেটা আদায় করবে, দুই ভাই মিলে ট্রাম্প ভাগ যেভাবে বাটোয়ারা কথা করে বলছেন, নিবে। আজকে তিনি বলছেন যে শুক্রবারে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। হতেই পারে যদি আপনার স্বাক্ষর হয়, চুক্তি ট্রাম্প যদি- দেখতে চাইবে যে চুক্তিটা এনফোর্স হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ওই যে একটা উইন্ডো রেখেছে তেহরান, 30 দিনের একটা উইন্ডো, না হলে সে আবার ব্লক করে দেবে। কারণ সে সাকসেসফুলি একবার ব্লক করতে পেরেছে, তার তো কনফিডেন্স লেভেল ভেরি হাই। সে জানে যে এটা কিভাবে ব্লক করতে হবে, কিভাবে এটা ধরে রাখতে হবে। ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের দুর্বল জায়গাগুলো কোন জায়গাতে, তারা কি কি কৌশল ফাঁদ পাততে পারে, তেহরান তো অলরেডি এই বিষয়গুলো তার আইডিয়া হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল নতুন করে এমন কোনো মেশিন তার হাতে নাই যেটা সে এখন ব্যবহার করে দুনিয়াকে তাক লাগাই দিতে পারবে। এখন শুধু পারমাণবিক বোমা বানানো কি বাকি আছে? ইউজ করা বাকি আছে। এখন সেটা তো লাস্ট রিসোর্ট। ওইটা তেহরান এখন যে অবস্থায় আছে আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জায়গায়, ওইটা তার 2-3 দিনের ব্যাপার। সে যদি সিদ্ধান্ত নেয় আমি বোমা বানাবো, অনেককে ধারণা করেন যে তার হাতে। অলরেডি আছে। আছে, হ্যাঁ, অলরেডি underground আছে, এবং এটা তার জন্য খুব ডিফিকাল্ট কোনো কাজ না আর কি। জি, আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, আমি আবারও ফিরছি আলোচনায়। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সিনিয়র সাংবাদিক এবি আজিজ। এ পর্যায়ে আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। এবার একটু পাশের খবর আমরা দেখছি, গত বেশ অনেক দিন হয়ে গেল পুশিনের ঘটনা আছে। আমরা সম্প্রতি আবার দেখলাম যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তার সঙ্গে ঠিক আচরণ করা হয়নি, অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, হয়রানি করা হয়েছে এক ধরনের। আজকে সে বিষয়ে তিনি কথাও বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ বিগিয়ে দিয়ে কারোর সঙ্গে কখনো সম্পর্ক করবে না। সেটি একটি জোরালো বক্তব্য। আমরা দেখলাম গতকালকেও ভারতের যে ভারপ্রাপ্ত হাই কমিশনার আছে তাকেও ডেকে তলব করে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আজিজ ভাই, অনেকদিন হয়ে গেল, এই পুশিনের বিষয় দিয়ে আগে আসি। এই জায়গাগুলোতে আসলে তারা এই কাজগুলো কেন করছে? তারা তো প্রপার চ্যানেলে এই কাজগুলো করতে পারে। এই যে সাধারণ মানুষের প্রতি যে এক ধরনের কি বলবো অমানবিক আচরণ করা হচ্ছে, যে শিশুদেরকে, বৃদ্ধদেরকে তারা লাইনের পরে রেখে দাঁড় করে দিচ্ছে, আবার তাকে কয়দিন পরে নিয়ে যেতে হচ্ছে, এই কাজগুলো করে লাভ কি তাদের আসলে? ভারত ধরেন আন্তর্জাতিক নদীর পানি আন্তর্জাতিক এগ্রিমেন্ট মানে না, পুশিনের ক্ষেত্রেও তারা মানছে না। বাংলাদেশ এবং ভারতের ভিতরে কিন্তু পুশব্যাকের জন্য প্রোটোকল স্বাক্ষর করা আছে। মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সনদে দুই দেশইকে অনুস্বাক্ষরকারী, এগুলো কিছু মানে না। ওখানে বলা আছে যে আপনার পুশব্যাক হতে পারে, কিন্তু থ্রু আপনাকে ধরেন আমাদের দেশে পুশিন করবে, তারা মনে করতেছে এটা বাংলাদেশি, হ্যাঁ, তাহলে আমাদের এমবেসিকে জানাবে, সেখানে লিস্ট দিবে, বাংলাদেশ প্রমাণ করতে হবে তাকে বাংলাদেশি। আইনি প্রক্রিয়ায় এটা প্রমাণ করতে হবে প্রকৃতপক্ষে সে বাংলাদেশি। আর ভারত একচোখা আইন করছে, দেখেন না, গো হলো মাতা, কিন্তু অথচ থার্ড প্রবাসী আয় হলো গরুর মাংস। এ দেখছেন দ্বিচারিতা। তেমনি এখানে বলতেছে শুভেন্দু অধিকারী, তিনি আগে সেই বামফ্রন্ট করতো, পরে মমতা, এখন বিজেপি। সে এখানে দুটো ইয়ে হতে পারে। একটা হচ্ছে যে হয়তো নরেন্দ্র মোদীর ইঙ্গিত আছে, শেখ হাসিনা কমপক্ষে 30-40টা চুক্তি স্বাক্ষর করে গেছে, এর ভিতরে ট্রানজিট নামে করিডোরও দিয়ে গেছে, সর্বশেষ যে চুক্তিটা আমি লিখেছি ওটাতে, ওটা করিডোর আসলে। তো তারা অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে সোজা 7 সিস্টারে ট্রেন যাবে এবং ট্রেন সোজা ওখান দিয়ে আসবে। এটা বাংলাদেশের কোনো ইন্সপেকশন করার ক্ষমতা নেই। তো এটা তো আসলে করিডোর। এও হতে পারে শুভেন্দু অধিকারীকে বলছে যে তুমি তাফালিং করো যাতে চুক্তিগুলো বাতিল না হয়, চুক্তিগুলো বোর্ড ডাউন করে। দুই হলো আপনার ধরেন তিস্তা এবং গঙ্গা ফারাক্কা ব্যারেজের, এটা তো ডিসেম্বরে চুক্তি শেষ হচ্ছে। এটা কি এক ধরনের চাপ বাংলাদেশের উপর? আমার তারা কি কাছে মনে করে মনে যে এই হচ্ছে ধরনের যে একটা চাপ দিলে তারা? এটা একটা চাপ, কিন্তু ওখানে আপনার দেখেন ভারত কার্নাড, সে হলো প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তিনি তো বলছেন যে রংপুর টাংপুর এগুলো, হ্যাঁ, লালমনিরহাট। সে লিখছে, এবং তার সাথে সাথে বুদ্ধারা, আপনার লেখক, সাংবাদিক, এরাও সুর মেলাইছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন আপনার কি ইয়েতে নিছিল, আপনার লুইজিয়ানা নিছিল, ফ্রান্স থেকে কিনে নিছে, ওরকম আপনার
আমাদের রংপুরকে, অর্থাৎ তারা চিকেন নেক নিয়ে 20-22 কিলোমিটার যদি চীন বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে, এটা যদি বন্ধ করে দেয় তাহলে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে তারা বলছে এটাকে কমপক্ষে 150 কিলোমিটার বানাতে হবে। এখন ভয়াবহ কাণ্ড হচ্ছে, এই এই বিশেষজ্ঞ বলছে ভারত কারনার যে রংপুরকে দখল করতে হবে, রংপুরে কিনে নিতে হবে, $20 মিলিয়ন দিয়ে কিনে নিতে হবে। যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে সে সামরিক শক্তি ব্যবহার করতে বলছে, অর্থাৎ ওই যুক্তরাষ্ট্রের মতো আগে কেনার প্রস্তাব, না হলে ওই শক্তি প্রয়োগ করে দখল করবে। এবং শুধু কথা এখানেই না, যে আমাদের বাংলাভাষী যত বাঙালি আছে তা রংপুরে ঢুকাই দিবে, আর রংপুরে যে হিন্দু আছে সেটা ভারতে ফিরাই নেবে। হ্যাঁ, এরপরে ধরেন নতুন অ্যাম্বাসেডার আসছে, অ্যাম্বাসেডার তো আপনার বেনাপোল দিয়ে আসছে, সেখানে আসার আগে সে বলছে যে বাংলাদেশের এই 18 কোটি আর ভারতের অত কোটি মিলা গেলে কি হয়। হ্যাঁ, এটার অর্থ তো আমরা বুঝলাম না। কি এটার অর্থ কি আসলে আজিজ ভাই? এটা নিয়ে এটা দুইভাবে হতে পারে। একটা হলো যে বাংলাদেশ থাকার দরকার নাই, হ্যাঁ, সুতরাং এক হয়ে যাও। ফেসিলিটির পররাষ্ট্রমন্ত্রী বলছেন না যে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওরকম ভাবতেছে বাংলাদেশ আলাদা দেশে লাভ কি, এক মিলে গেলেই হয়। এটাও হতে পারে। আর একটা হতে পারে যে ভাই ভাই আমাদের যুদ্ধ টুদ্ধ কোনো ঝামেলার দরকার নাই, মীমাংসা করে আমরা একসাথে থাকি, এরকম একটা ইঙ্গিত হতে পারে। তো এটা তো পরিষ্কার করতে হবে। একটা ডিপ্লোম্যাট কথা বলবে, তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিল, তিনি এরকম একটা কথা বলছে, এটা তো যুক্তিযুক্ত না। আপনার বাংলাদেশ স্বাধীন দেশ মিলবে কেন, জনগণ কেন মিলবে? এমনকি সেও বলছে ফুটবল টিমও এক হইতে পারে, এটাও বলছে। এটা কি হয়? এটা কি আমাদের বাংলাদেশের স্বাধীন দেশ স্বীকার করে? তাহলে বলেন আপনি, তো প্রশ্ন হাতে আসেই। তারপরে জাহিদ সাহেব ধরেন গেছে, যাওয়ার পরে সে গ্রিন পাসপোর্ট নিয়ে গেছে, সে ডিপ্লোম্যাট পাসপোর্ট নাই, কিন্তু মিনিস্ট্রি থেকে তো ইনফর্ম করছে, তাকে তো সেই মর্যাদাটা দেওয়া উচিত ছিল। তাকে 3.5 ঘন্টা বসায় রাখছে, বলেন তো দেখি। সে গোসা করে চলে গেছে, অন্য দেশে চলে আসছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। আপনি বন্ধুত্ব চাইবেন, পুশিং করতে থাকবেন, আবার রংপুর দখল করতে চাইবেন, উপদেষ্টা গেলে কথা বলবেন না, তারা এতক্ষণ ধরে যাচাই বাছাই করতে থাকবেন, এটা তো সম্পর্কের কথা না। আবার হিন্দু লেখছে ওখানে, ওই হিন্দু পত্রিকা লিখছে, পত্রিকা তো আরো ভয়াবহ কথাবার্তা লিখছে যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তারা তো বলছে যে এত কিছু না করে গঙ্গা এবং তিস্তা চুক্তিটা করে ফেলা দরকার বলছে। যে আমরা জানি যে ডিসেম্বরেই যে চুক্তির শেষ হচ্ছে মেয়াদ, সেখানে ভবিষ্যৎ কি, মানে চুক্তির ব্যাপারে কি আলোচনা বাংলাদেশের পক্ষ থেকে? আমার মনে হয় যে গভর্নমেন্ট মনে করতেছে চুক্তি হতেও পারে, নাও পারে, আর চুক্তি করে তো লাভ নাই। আমি কিন্তু বরাবরই বলি তিস্তা চুক্তি আর গঙ্গার চুক্তি করে লাভ নাই। কারণ হচ্ছে 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে তারা, ভারত। ওটা যদি করে, আমরা তো ওই ওপারে গঙ্গাও 40টার মধ্যে আছে, তিস্তাও 40টার মধ্যে আছে। আর তিস্তা তো সিকিম থেকে যে ওরা জলবিদ্যুৎ করছে, পানি কেন্দ্র করছে, এটা পানি তুলে নেয় 6টা ড্যাম দিয়ে। গজলডোবা তো পানি আসে না, আপনার গ্রীষ্মকালে তো পানিই নাই। পানি চুক্তি করে লাভ কি, পানি তো পাবো না। সুতরাং আমার কথা হচ্ছে যে যখন বর্ষাকালে পানি আসে, নদীর প্রবাহ ওপেন করতে হবে। তাই এই জন্য দেখা গেছে ধরেন পদ্মা ব্যারেজ অলরেডি প্ল্যান করে ফেলছে, তিস্তা ব্যারেজও বাংলাদেশ করতে যাচ্ছে, ভারত উষ্মা প্রকাশ করেছে। তা আমার ভূখণ্ডে, তোমার ভূখণ্ডে তুমি পানি আটকা রাখবে, আমার ভূখণ্ডে আমি ব্যারেজ দেবো, সমস্যা কি? আমারটা আমি করবো না? আমি স্বাধীন দেশে আমি তো পানি স্টোর করবো। তো এখন ধরেন পদ্মা ব্যারেজ নিয়ে প্রশ্ন, তিস্তা ব্যারেজ নিয়ে প্রশ্ন, এটা পলিপুরে শুকাবে না, সেটা পরেরটা পরে দেখবো। আমার কথা হলো ভারত যদি উষ্মা প্রকাশ করে, তুমি কথা বলো, আমি সরকার টু সরকার কথা বলো। আমরা তো ওই এর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাদের সরকার কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবে। আমার কথা হচ্ছে যে তোমরা পানি প্রবাহ ছেড়ে দাও। নদীর আপনার তো নদীর গতিপথ তো রোধ করার এখতিয়ার নাই, আপনারা তো করতেছেন। এখন 40টা রিভার যদি এক করে ফেলেন, তাহলে আমরা পানি পাবো কোথায়? আমাদের পানি দিতে হবে। তো পানি না দিলে তো আমরা বাদ দিব। হ্যাঁ, তো যেমন ধরেন ভারত ওই তিস্তার চুক্তি, তিস্তা বাদ করার ব্যাপারে হাসিনার সময় বিতর্ক হয়েছে না, ভারত কইছে আমরা করে দেবো, আর চীন কইছে আমরা করে দেবো। আমরা ভারতের কাছে, খাটাসের কাছে মুরগি বাগিয়ে দেবো কেন? আপনি বলেন, চীন ভারতকে যদি দেন, ওর নেই টাকা নাই, পয়সা নাই, তারপরে আসে ভারত তার ইন্টারেস্টে তার সুবিধা মতো করবে। আমরা তো করলে তার শত্রু দিয়ে করবো, অসুবিধা কি? তার শত্রু চীনকে দেবো, ব্যারেজ করো, আটকাও, ওদের জলে ডুবাও, আমাদের ডুবায় ওদের পানি ডুবাও, আটকাও পানি দিয়ে, এটি তো করবো। সুতরাং আমি তো মনে করি এখন যে ওখানে যে ধরেন এই যে আপনার নিরাপত্তা বিশেষজ্ঞ, সে আবার কি থিঙ্ক ট্যাঙ্কেরও সে সিনিয়র ফেলো,
সে যে এইটি বলতেছে, এবং ওখানের বুদ্ধিজীবীরা সাংবাদিকরা সবাই কথা বলতেছে, রংপুর দখল করো, সিকেন নেক বাড়াও 150 কিলোমিটার, এটা রংপুর, এটা ভয়াবহ। তো আমি তো মীমাংসার জায়গা দেখি না সেখানে। আমি তো মনে করি যে এখন যে বিজেপি স্ট্যান্ড নিছে, যে পুশিং করতেছে, ঠেকায় দিচ্ছে, আমাদের কিন্তু বিজেপির শক্তি কম না, কারণ আমাদের কিন্তু বিজেপির গাইডলাইন হচ্ছে সুপারভাইজার হলো সেনাবাহিনী, আমাদেরকে বিএসএফ আর বিজেপি কিন্তু এক না। হ্যাঁ, বিজেপি অনেক, কিন্তু আমাদের হচ্ছে কি ওদের অনেক অনেক সোলজার, ওদের অনেক ইয়ে আছে, কেন্দ্র, মানে ওই যে উঁচুতে দেখে লাইট টাইট মারে, আমাদের এখানে লাইট টাইট নাই, এখন জনগণের সাপোর্ট নিয়ে ঠেকাইতেছে। কিন্তু আমাদের তো এছাড়া বিকল্প নাই, আরও বিকল্প নেই। এখন জনগণকে সচেতন করা উচিত তাদের পুশিন ঠেকানোর জন্য, এবং তারা যদি পুশিন করতে চায় আমরাও বলতে পারি যে তাদের আসাম এগুলা, শুভেন্দু অধিকারী বলে না, তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের সাথে থাকার কথা ছিল, আমরাও বলতে পারি। হ্যাঁ, আমরা বলতে পারি। আবার আমাদের দেশের পণ্য, ধরেন আমি তো গেছি, ধরেন আসামে গেছি, ত্রিপুরা গেছি, আমাদের দেশের কয়েকটা কোম্পানির ইউরোপিয়ান পণ্যের মতো হটকেক যেতে দেয় না, ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় দেয়, এদের যেতে দেয়, তাদের পণ্য ঠিকই আসতেছে, কিন্তু মাঝখানে একটা বয়কটের হিড়িক পড়ছিল না, বয়কটে কিন্তু অনেক ইন্ডিয়ান পণ্য কিন্তু কেনা, অনেক বিক্রি কমে গেছে, এবং তারা এখানে এসে কারখানা করতেছে, অনেক করতেছে। জি আজিজ ভাই, আপনার বক্তব্য আমরা শুনছিলাম। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনি খুব ভালোই জানেন ইন্ডিয়ার বিষয়গুলো সম্পর্কে এবং সবসময় খুব উচ্চকিতভাবে কথা বলেন। আসলে বাস্তব অবস্থাটা কি? ওদের গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে যে সম্পর্ক ভালো নয়, আবার যে ঘটনাগুলো ঘটছে, সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে বা সামনে কোন দিকে এটাই যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? ভারতের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না তো আসলে। ভারতের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক যদি দেখেন, আপনার এটা একান্তই ছিল শেখ মুজিবের সাথে, শেখ পরিবারের সাথে, সর্বোচ্চ বলতে পারেন আওয়ামী লীগের সাথে আপনার ভারতের কংগ্রেসের একটা সম্পর্ক ছিল। রাষ্ট্র আকারে তো ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক কোনো দিন তৈরি হয় নাই, এবং তৈরি হয় নাই বলেই এই যে যে আচরণটার কথা বলছেন না, ধরেন জাহিদ ভাইকে আমরা হয়তো চিনি বলে বুঝতে পারতেছি তাকে হেনস্থাটা করেছে, এটা কিন্তু কোনো নতুন ঘটনা না। বাংলাদেশি ছাত্রছাত্রীরা যারা দিল্লিতে অথবা ভারতে পড়তে যায়, অথবা ট্রিটমেন্টের জন্য যায়, অথবা ট্রানজিট ভিসায় থাকে, এদের সবাইকে কিন্তু বিভিন্ন ফর্মে ভারত হেনস্থা করে, কোনো কারণ ছাড়া হেনস্থা করবে। ভারতের বলিউডের সিনেমাগুলোতে দেখবেন, অথবা যে কলকাতার থার্ড ক্লাস ফোর্থ ক্লাস মুভিগুলো যেগুলো বানায়, এগুলোতে দেখবেন যে একই ধরনের পিকচার তারা ক্রিয়েট করবার চেষ্টা করে, যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকতেছে, আইএসআই এর লোকটার সাথে ওনার সম্পর্ক আছে, অস্ত্র কিনতেছে, সেভেন সিস্টার্সকে আলাদা করবার চেষ্টা করতেছে, মানে যেটা তাদের ইমাজিনেশনে আছে, তারা যেটা নিয়ে ভাবে, স্বপ্ন দেখে, তাদের মুভিগুলোতেও কিন্তু দেখবেন এই ভিলেন ক্যারেক্টারগুলো তারা তৈরি করে, এদের পাকিস্তানিদেরকে বানায়, তারা হলে হচ্ছে বাংলাদেশিদেরকে বানায়। তাহলে এই ইমাজিনেশন এবং বাস্তবতাটা কিন্তু নতুন কোনো ঘটনা না, এটা একটা প্রাত্যহিক ঘটনা। গত কয়েকদিন আগে হয়তো আপনি দেখেছেন যে চেন্নাইতে একটা হাসপাতালে বাংলাদেশি রোগীকে ইন্ডিয়ান ডাক্তার নার্স মিলে মারধর করতেছে। কেন? সে একটু জানতে চাইছে এটা কেন, এটা না, অথবা এরকম কিছু একটা ব্যাপারে। তো এই হেনস্থাগুলো কিন্তু কন্টিনিউ চলে আসতেছে, এবং বাংলাদেশ সরকারের নতজানুক রাজনীতির কারণে যেটা হয়েছে, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার পররাষ্ট্রমন্ত্রী, আগের আমলের এবং বর্তমান আমলের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দেখবেন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বক্তব্য মিলে গেছে। বাংলাদেশের সুশীল সমাজ, এই যে গণমাধ্যম, বাংলাদেশের সাংবাদিক, ভারতের আলোচনা আসলেই দেখবেন বাংলাদেশিদেরকে দায় দেওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। রাষ্ট্র আকারে আমার দায় কি? আমার নাগরিকের ভুল ত্রুটি থাকলে সেটা আমি আলোচনা করব, কিন্তু আমার নাগরিকের কারণে তাকে সীমান্তে হত্যা করা হচ্ছে, আমার লোকটাই মনে হয় মাদক ব্যবসায়ী ছিল, আমার লোকটাই মনে হয় চোরা কারবারি ছিল, আমার লোকটাই মনে হয় অবৈধভাবে ওখানে ঢুকতে চেয়েছে। বাংলাদেশিরা কি আপনার কলকাতার ফার্ম থেকে গরু চুরি করে আনে, না ইন্ডিয়ানরা গরুটা এই পর্যন্ত নিয়ে আসতেছে? তাহলে আমার আমার যে গরুটা অবৈধভাবে এখানে আসতেছে, আমার মালটা যে অবৈধভাবে আসতেছে, আমাদের এই ক্রস বর্ডার ব্যবসায়ীরা কি ওর কোম্পানি থেকে মালটা চুরি করে আনছে, না ওর দেশের লোকরাই চুরি করে এই পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে? তাহলে ক্রস বর্ডার ট্রেড একটা গ্লোবাল রিয়ালিটি, সারা দুনিয়াতে আছে, বৈধভাবে অবৈধভাবে এই ট্রেডটা আছে। এখন আপনি এই ট্রেডটাকে বৈধভাবে যদি করতে দেন, অবৈধ মার্কেট বন্ধ হয়ে যাবে, সিম্পল জিনিস। আপনি যদি অবৈধভাবে করতে অ্যালাউ করেন তাহলে চলবে, এবং এইটার সাথে পিওরলি অর্থনীতি জড়িত। এটার সাথে আপনার হিন্দু, মুসলমান, বিজেপি, বিএসএফ, ওইদিকে শুভেন্দু, বিজেপি, কংগ্রেস, এটা সব সরকারের আমলে সব সময় এই জিনিসগুলো চলেছে। এখন সেই জিনিসটার জায়গা থেকে আমরা দেখেছি যে ভারত কখনো বাংলাদেশকে রাষ্ট্র আকারে বোধ করে না, মনে করে না।
যদি করতো, সে বন্ধু বেশি যত ধরনের বদমাইশি শয়তানি করা দরকার তার এগুলো করতো না, প্রয়োজন নাই। যেমন ধরেন আমাদের কি নদীতে পানির অভাব আছে? ভারতের প্রয়োজন মেটানো, বাংলাদেশের প্রয়োজন মেটানো, নেপাল বলেন, সিকিম বলেন, ভুটান বলেন, আমাদের সবার প্রয়োজন পূরণ করবার মতো পানি আল্লাহ তাআলা আমাদের এই অঞ্চলে নদীতে দিয়েছেন। তাহলে বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট, যে আপনিও ভাই এখান থেকে 5 লিটার পানি নেন, আমারও 3 লিটার দরকার আমি নেই, নেপালের 1 লিটার দরকার নেন, সবাই মিলে নেন না। কিন্তু আপনি ব্লক করে দেন কখন? যখন আপনার ভিতরে ঘৃণা তৈরি হয়, যখন আপনি বোধ করেন ওদেরকে শিক্ষা দিতে হবে, ও যেন কখনো আমার সাথে বেয়াদবি না করে। তাহলে আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা আছে যেটা দিয়ে পাশের বাড়িতে যায়, ওইখানে আপনি একটু কাটা বিছায় রাখবেন, আপনি খেজুরের ডাল কাইটা ওইখানে বেড়া দিয়ে দিবেন। কেন করতেছেন? আপনার দরকার নাই কিন্তু, হুদায় আরে ও যাইতেছে কেন, আটকায় দিই পথ আর কি। এইটা সিম্পলি একটা হুমায়ুন ফরিদির নাটকের মতো আর কি, হুদাই এইখানে একটা ঝামেলা করবে আর কি, খলনায়কের মতো। তো সে সম্পর্কের জায়গায় এটা কখনো চেষ্টা করে নাই। দেখেন নদীর পানির হিস্সা কি পাকিস্তানের সাথে আছে না? সিন্ধু নদী, ঝিলাম নদী, অনেকগুলো পানি চুক্তি আছে না পাকিস্তানের সাথে? মাস্তানি করে পাকিস্তানের সাথে? মাস্তানি করে না তো। সম্প্রতি আপনার এই যে সোকল যুদ্ধে হাইরা কি অপারেশন সিঁদুরে মানে ব্যাপকভাবে পরাজিত হওয়ার পরে তারা একতরফাভাবে সিন্ধু নদীর পানির চুক্তিটাকে সাসপেন্ড করে দিল। পাকিস্তান তখন আপনার পার্মানেন্ট কোর্ট অফ পার্মানেন্ট আরবিট্রেশন সিপিএতে চলে গেছে আপনার নেদারল্যান্ডে, এবং নেদারল্যান্ডের হেগে দেখলাম গত কয়েকদিন আগে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে যে চুক্তির ধারা ভারত লঙ্ঘন করেছে, ক্ষতিপূরণ দিতে হবে, উড্র করতে হবে, যা যা অ্যাকশন নেবার দরকার সবগুলো করেছে। তাহলে বাংলাদেশ কেন করতে পারে না? বাংলাদেশ একমাত্র সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘে এটাকে উইথড্র করে নিয়েছিলেন, 76 অথবা 77 হবে। এবং এটা করবার কারণে যেটা হয়েছে, 78 ভারত গঙ্গা চুক্তি করতে বাংলাদেশের সাথে বাধ্য হয়েছে উইথ সিকিউরিটি ক্লজ। সিকিউরিটি ক্লজ মানে হচ্ছে আপনি সামারে উইন্টারে আমাকে কত কিউসেক পানি দেবেন, গ্যারান্টি ক্লজ আছে, যেটা 96 চুক্তিতে ছিল না। এবং আমরা ইতিমধ্যে ইন্টারনাল সোর্স থেকে জানতে পারছি চুক্তি ভারত রিনিউ করবে না, তাদের কোনো আগ্রহ দেখতে পাচ্ছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রিপিটেডলি এই ব্যাপারে আলোচনা করা, তথ্য আদান প্রদান, আপনি জানেন যে জয়েন্ট রিভার কমিশন আছে দুই দেশের, জয়েন্ট রিভার কমিশনে কোনো তথ্য আদান প্রদান তারা করে না। অথচ তাদের দায়িত্ব হচ্ছে ভারতকে, যেহেতু সে আপস্ট্রিম, সে উজানের দেশের লোক, তাকে প্রত্যেকটা পয়েন্টে পানির পরিমাণ প্রতিদিন এই রিপোর্ট শেয়ার করতে হবে বাংলাদেশের সাথে। সে মাসেও শেয়ার করে না, 3 বার 4 বার 10 বার চিঠি দিলেও সে চিঠির উত্তর দেয় না, সে মিটিং করে না, বৈঠক বসে না। তাহলে আপনি কেমন রাষ্ট্র? আপনি রাষ্ট্র আকারে আমাকে স্বীকার করছেন না তো, আপনার আচরণ বলে দিচ্ছে যে আপনি আমাকে রাষ্ট্র আকারে স্বীকার করেন না। দ্বিতীয়ত দেখেন সীমান্তে মানুষ মারতে হবে কেন? ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট যেটা আছে আপনার, বিএসএফ যে আইন দ্বারা চলে 1968 অ্যাক্ট, সে অ্যাক্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে বর্ডারে অনুপ্রবেশ ঠেকাবেন। সেখানে এক্সট্রিম সার্কামস্ট্যান্সেসের কথা বলা আছে। যদি কোনো বিএসএফ সদস্য মনে করে তার জীবনের হুমকি তৈরি হয়েছে, তখন মাত্র আপনি শুট করতে পারবেন। কোন দিন কবে বিএসএফ এর জীবনের হুমকি তৈরি করেছে? কোন বাংলাদেশিকে হত্যা করার পরে বিএসএফ দাবি করেছে তার হাতে অস্ত্র পাওয়া গেছে? কোনোদিন দাবি করেছে যে সে অস্ত্র হাতে আমাকে অ্যাটাক করতে এসেছিল, তখন আমি তাকে মানে সেলফ ডিফেন্সের কারণে অ্যাটাক করেছি, গুলি করেছি? একটা ঘটনা ঘটেছে? এত হাজার হাজার বাংলাদেশিকে হত্যা করবার ঘটনাতে আমাদের চোখে কখনো পড়ে নাই। তাহলে আপনি শুট অন সাইট পলিসি যে এনফোর্স করছেন, দেখা মাত্র গুলি করা, এটা কোথায় পেলেন? এটা কোথাও নাই তো, ভারতের আইনেই তো এটা নাই। আপনার ফরেনার্স অ্যাক্ট আছে ইন্ডিয়াতে 1946 এর অ্যাক্ট, সেখানে বলে দেওয়া আছে আপনি যদি অনুপ্রবেশ করেন, অবৈধভাবে ঢোকেন, তাহলে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। মানে আপনি কিভাবে ঢুকছেন, যদি অবৈধভাবে জিনিসপত্র থাকে, অস্ত্র থাকে, একা থাকেন অথবা গ্রুপে ঢোকেন, বিভিন্ন ফর্মে ঢুকলে আপনি সাজা দিতে পারবেন। গুলি কেন করছেন? গ্রেফতার করেন, গ্রেফতার করে বিচার করেন, বিচার করে জেলে নিয়ে যান। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আপনারা গুলি করেন নাই, ওনাকে গুলি করলেন না কেন? তাহলে ওনাকে যেহেতু গুলি করেন নাই, তাহলে অন্যদের গুলি করতে হচ্ছে কেন? এই যে আওয়ামী লীগের হাজার হাজার লোক পালাইলো, আপনারা বর্ডার খুলে দেন নাই, আপনারা টাকা পয়সা নেন নাই। বিএসএফ কি মানে আমাদের মানে উপমহাদেশের লোক, তাদের চরিত্র সম্পর্কে আমরা জানি না, ওরা ফেরেশতা নাকি? ওনারা গরু খান না, মানে ওনারা মানে খুব ভালো মানুষ, সৎ মানুষ। তো এই লক্ষ লক্ষ কোটি টাকার লেনদেন করছেন, এই বর্ডার দিয়ে তো করছেন। তাহলে সেটা বাংলাদেশিদেরকে দেখলে গুলি করেন কেন? কারণ টাকার লেনদেন ঠিকমতো হয় নাই। পুরো সীমান্ত জুড়ে ফেন্সিডিলের কারখানা তৈরি করছে বিএসএফ এবং ইন্ডিয়ান ব্যবসায়ীরা, শুধুমাত্র বাংলাদেশে পাচার করবার জন্য। এটা ভারতের মার্কেটে বিক্রি হয় না। তো কি পরিমাণ মানে বন্ধু রাষ্ট্র আমার, যে সে আমার দেশে পুরো সীমান্ত জুড়ে ফেন্সিডিল বিক্রি করবে আমার 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 যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, টাকা ইনকাম করবার জন্য। ট্রেড ডেফিসিটের ব্যাপার দেখেন, যে আমাদের আর একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, যে আপনি আমার দেশে ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নেই, আমরা সবাই তো ডব্লিউটিওর মেম্বার, আমরা ফ্রি ট্রেডে বিশ্বাস করি, আমাদের সংবিধানে বলে দেওয়া আছে। তাহলে আপনি আমার দেশে সব পাঠাইতে পারবেন, আপনার দেশে পাঠাইতে পারা যাবে না। আপনি দেখবেন এই যে বাংলাদেশের নাটক সিনেমার যে সোকল বাংলাদেশি স্টাররা আছে, কিন্তু ওখানে কি অ্যাসোসিয়েশনকে টাকা দিতে হয়?
ভারতের কোনো নায়ক নায়িকা এখানে এসে অভিনয় করতে গিয়ে এফডিসিকে টাকা দিতে হয়? দিতে হয় না তো। আপনি যদি ওখানে যান, একজন ক্যামেরাম্যান হায়ার করেন, ওদের একটা ক্যামেরাম্যান হায়ার করতেই হবে আপনার। আপনি যতজন ক্রু ঢাকা থেকে নিয়ে যাবেন, অতজন ক্রু ওখান থেকে হায়ার করবেন, অথবা তাদের পার ডে রিউমিনারেশনের টাকা আপনি স্টেশনকে দিয়ে দিবেন। তাহলে একই রকম কেন? আমরা এখান থেকে স্টার জলসার মতো যত থার্ড ক্লাস ফোর্থ ক্লাস টিভি দেখতে পারি, বিটিভি দেখা যায় না কেন ওখানে? আমাদের দেশের, আমাদের যে টেলিস্টোরিয়াল টিভিগুলো আছে, আপনাদের মতো টেলিভিশনগুলো আছে, ওখানে দেখতে দেয় না কেন? ওদের রেডিও এখানে শুনতে পান, আমাদেরটা শুনতে পাবে না কেন? তাহলে আপনি আমাকে রাষ্ট্র মনে করেন কিনা? মানে আমার সাথে যে আপনার একটা সম্মানজনকভাবে এঙ্গেজ হইতে হবে, সেটা আপনি কখন করছেন, কবে করলেন? এরপরে হচ্ছে রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স। আপনি আমার দেশে খুন খারাপি থেকে শুরু করে আমার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, কোন দল রাজনীতি করতে পারবে পারবে না, কোন দলের ক্ষমতায় যাওয়া উচিত উচিত না, কোন দল নির্বাচন ছাড়াও ক্ষমতায় থাকলে জায়েজ, আবার কোন দল নির্বাচনে জিতলেও জায়েজ না, এই ফতোয়াও আপনারা দিল্লি থেকে দেন। এই লেভেলের ইন্টারফেয়ারেন্স কেন আপনারা করেন? তাহলে আপনি আমাকে যে রাষ্ট্র মনে করছেন না, এগুলো দিয়ে সেটা প্রমাণ হয়। এবং এই জন্য দেখেন, এবার পশ্চিমবাংলা নির্বাচনের এজেন্ডা কি ছিল? অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশ। টোটাল ইলেকশন ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশের উপরে। তাহলে একটা রাষ্ট্র কি আর একটা প্রদেশের নির্বাচনের ইস্যু হইতে পারে কিনা? এরপরে হচ্ছে আপনি যেটা আনলফুল মাইগ্রেন্টদের কথা বলছেন, অনুপ্রবেশকারীদের কথা বলছেন। আমি ইংল্যান্ডে লম্বা সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, অ্যাসাইলাম, ইমিগ্রেশন প্র্যাকটিস করেছি। অবৈধ অনুপ্রবেশকারী অথবা অবৈধ নাগরিকদেরকে কিভাবে ডিল করা যায় তার আন্তর্জাতিক প্রোটোকল আছে, মানবাধিকারের আইন আছে, যে আপনি কিভাবে ডিল করবেন। ডিটেনশন সেন্টার আছে, আপনি অ্যাম্বাসিকে খবর দেবেন, এই পাসপোর্ট, এই এনআইডি তোমার দেশের নাগরিক, তুমি তাকে নেওয়ার ব্যবস্থা করো। আপনি জয়েন্ট সার্ভিস সেন্টার চালু করেন না। আপনি বেনাপোল থেকে শুরু করে আমাদের চেক পয়েন্টগুলোতে আপনি আমাদের সাথে কথা বলে, ক্রস বর্ডার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, আমার 2011 সালের প্রোটোকল আছে সীমান্ত ম্যানেজ করবার জন্য। সেখানে আপনি বসেন, আপনি আমার লোকদেরকে নিয়ে আসেন, এনে তার ডকুমেন্টেশন সহ আমরা আমাদের বিজিবি, আমাদের হোম মিনিস্ট্রি, আমাদের ইমিগ্রেশন ওখানে যাবে, ইন্টারভিউ করবে। তো খুব যদি বেশি এটা আমার দেশের নাগরিক হয়, জি। ফেরা নিয়ে আসবো। খুব সহজ একটি প্রক্রিয়া। হ্যাঁ, খুবই প্রোটোকল আছে, জি। সারা দুনিয়াতে এটার প্রোটোকল আছে। আপনি কেন রাত 2টার সময় লোক ফেরত দিতে হবে? এবং কাদেরকে ফেরত দিচ্ছেন? সবচেয়ে গরিব মানুষগুলোকে। আপনি ভারতের কথা বাদ দেন, তারা তো ক্রিমিনালও না, একেবারে সাধারণ না। মানুষ, বাচ্চা, এবং শিশু, হ্যাঁ, মহিলা সবাই। এবং আপনার বাংলাদেশের অধিকাংশ গ্রামের মানুষের কাছে গিয়ে বলেন তো, তুমি যে বাংলাদেশী এটার প্রমাণ করো। বাংলাদেশের অধিকাংশ গ্রামের কৃষি পরিবারের সদস্য, জেলে পরিবারের সদস্য, প্রান্তিক জনগোষ্ঠী কোনো কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারবে না সে বাংলাদেশী। কারণ আমার এই সোসাইটি তো ডেভেলপ কান্ট্রির মতো না যে আপনার 10টা ডকুমেন্ট আছে, আপনি স্কুলে পড়েছেন, আপনি ওখানে চাকরি করেছেন, এনআইডি আছে, পাসপোর্ট আছে, বিদেশ যাচ্ছেন, আপনার ছবি আছে, এইটা আছে, সেটা আছে। তো আনডকুমেন্টেড লাইফ লিড করি তো আমরা। আমাদের জেনারেশনে, আমরা যারা শিক্ষিত মানুষ, আমাদের কাগজপত্র হয়েছে কবে? জিজ্ঞেস, আজিজ ভাই তো অনেক সিনিয়র, আমাদের বাবাদের বয়সী মানুষ, জিজ্ঞেস করেন তো ওনাদের, যারা ওনারা প্রথম চোতাটা পাইছে কিসের, কখন, যদি বাংলাদেশি প্রমাণ করতে পারবে। বাংলাদেশের আমাদের সব অঞ্চলের এনআইডিটা আর এসএসসি সার্টিফিকেট বড় এক্স্যাক্টলি কত সালের ঘটনা এগুলো? 2007 সালে আইন করলো, 6 সালে আইন করলো, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এনআইডি এগুলো করতে হবে। তাহলে সেই রকম একটা রিয়েলিটিতে আমরা যে সমাজে বাস করি, এখানে অলমোস্ট সকল জনগোষ্ঠীর এই অঞ্চলের আনডকুমেন্টেড লোক। তারপরও আমরা তো বলি নাই যে বাংলাদেশি নাগরিকদেরকে আমরা ফেরত নেবো না, নেবো। আপনি একটা ডিসেন্ট, একটা ভদ্র সম্মানজনক প্রোটোকলে আসেন। আপনি রাত 2টার সময় ধান খেতে, পাট খেতে সেটি আমরা নদীর কেন পাড়ে নিব না? উঠায় দিবেন। আমরা রোহিঙ্গাদেরকে আমরা লক্ষ 17 লক্ষ লাখ রোহিঙ্গা নিছি, আমরা লক্ষ লক্ষ অবৈধ ভারতীয়রা এখানে চাকরি বাকরি করতেছে, কারোর লাথি দিয়ে তো বাইর করে দেয়নি আমরা। এরা ডলার ইনকাম করতেছে, পাচার করতেছে বাংলাদেশ থেকে, কারোর তো বাইর করে দেওয়া হয়নি। তো আমরা চাচ্ছি এই জিনিসগুলো রেজলিউশন হোক। ভারত কখনো এগুলোর রেজলিউশন চায় নাই। ডক্টর জাহিদ ভাইয়ের উপরে যে আচরণটা করা হয়েছে, এটা একটা ফেনোমেনাল রিয়ালিটি। এটাই প্রতিদিন হচ্ছে। সীমান্তে আমার গরিব মানুষের গরুটা নিয়ে যায় বলে, যেহেতু আপনি তাকে চেনেন না জাহিদ ভাইয়ের মতো, ওটা রিপোর্ট হচ্ছে না। আমার এলাকার পুকুরের মাছে বিষ ছেড়ে দিচ্ছে, ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, কাটা ধান নিয়ে চলে যাচ্ছে, কাটা ধানে আগুন ঢেলে দিয়ে যাচ্ছে বিএসএফ এর লোকজন। তারপরে মানে মারামারি তো রয়ে গেছে। আসাম কুমিল্লা সীমান্তে তো আপনার বহু অঞ্চলে ইলেকট্রিফাইড তার দিয়েছে। আপনি প্রায় দেখবেন যে বিদ্যুৎ স্পৃশ্য হয়ে লোকজন মারা যায় ওখান থেকে ক্রস বর্ডার চেক অবৈধভাবে মুভ করার সময়। এগুলো তো ভয়ঙ্কর মানবাধিকারের লঙ্ঘন। আপনি তো সেগুলো সামারালি বুঝতে হলে ভারতের মনস্তত্ত্ব বুঝতে হবে যে সে কোন ধরনের মানুষকে মানুষ মনে করে। তার যে ব্রাহ্মণিজমের যে ফ্রেমওয়ার্ক, সে তার নিজের দেশের 86% মানুষকে মানুষ মনে করে না। তাদেরকে নমশূদ্র যে জনগোষ্ঠী আছে, নন ব্রাহ্মণ জনগোষ্ঠী যারা আছে, সেই হিন্দুত্ববাদী ফ্রেমওয়ার্ক থেকে তারা বাংলাদেশকে দেখে, এখন ভারতকে দেখে।
তো ওই দীনেশ ত্রিপিদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গাঁজা খেয়ে আসছে, আসার কারণে উল্টাপাল্টা কথা বলছে। ভাই আমরা তো সার্ক করছিলাম, তুমি 140 আর 20 কোটি 160 কোটি হিসাব দিতেছো, আমরা তো এই 7 দেশ মিললে একসাথে থাকার জন্য আলাপ করছিলাম, একসাথে একটা ইকোনমি হোক, একসাথে ট্রাভেল ফ্রি, আপনার নড়াচড়া হোক, সবাই সব দেশে গিয়ে লেখাপড়া করবে, চাইছিলাম তো, করেন নাই তো। সার্ককে তো আপনারা আন্ডারমাইন করেছেন, ডিসফাংশনাল করে রেখেছেন। আমরা তো এই ভূখণ্ডের জনগোষ্ঠীর সাথে হাজার হাজার বছর ধরে একসাথে ছিলাম। 47 আলাদা হইতে হয়েছে কেন? আপনাদের কারণে হইতেছে। আপনারা লখনৌ প্যাক্ট মেনে নেন নাই, বেঙ্গল প্যাক্ট মেনে নেন নাই, ক্যাবিনেট মিশন প্ল্যান মেনে নেন নাই বলেই এই রাষ্ট্র সত্তা আলাদা করে তৈরি হইতে হয়েছে। অতএব এটা নতুন কোনো বাস্তবতা না। এই মূর্খতার জায়গা থেকে রাষ্ট্রকে নতুন করে কল্পনা করবার সুযোগ নাই। আমরা প্রচন্ড রকম বাস্তববাদী, সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে। জি, সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, অবশ্যই। না দেখেন, ছাত্র আচ্ছা, জি। জীবনে, ইউনিভার্সিটি জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক নিপাতজাত। অর্থাৎ ফুয়াদ ভাই যে কথাগুলি বলল, দৃষ্টিভঙ্গি একই। ভারত কখনই বাংলাদেশকে কখনই শক্তিমান কোনো দেশ মনে করে না। আমাদেরকে চাপে রাখতে হবে, এবং তার অ্যাটিচিউডটা হচ্ছে জনগণ টু জনগণ সম্পর্ক নাই, সরকারের সাথে সম্পর্ক রক্ষা করতে চায়। যার ফলে দেখেন দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তার সম্পর্ক নেই ভারতের। আমাদের বাংলাদেশে কিন্তু ভৌগোলিকভাবে খুবই স্ট্র্যাটেজিক পয়েন্টে আছি, যার ফলে আমাদেরকে চাপে রাখতে চায় আরও বেশি করে। আপনার মালদ্বীপ থেকে 5 তারিখ উঠায় চলে গেছে না? ভারতে 18 কোটি জনগণের দেশ, এবং ভূখণ্ড ওই যে 7 সিস্টার নাক গলার না, 7 সিস্টার যে চীন তো সবসময় উকিঝুঁকি দেয়, আমরা একটু সাইড দিলেই তো কেটে দিব, আটকাই দিব। সুতরাং এর বিশ্বায়নের যুগে কোনো দেশকে এতিম ভাবা ঠিক না। ভারতের এই অ্যাটিটিউড পাল্টানো দরকার। ভারত রাষ্ট্র টু রাষ্ট্র, আমরা স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, এই দেশকে স্বাধীনতার মর্যাদা দিয়েই তাদেরকে ডিল করতে হবে। কিন্তু জোর করে শুধুমাত্র সরকারকে তাবেদার বানানো যাবে, কিন্তু জনগণকে বানানো যাবে না। সুতরাং এই অ্যাটিটিউডটা তাদের ভিতরে আর যতক্ষণ না আসবে, আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত এই ধরনের টানাপোড়েন চলতেই থাকবে। আপনি ধরেন গরুর কথা বললো, গরু 200-100 কিলোমিটার দূর, 300 কিলোমিটার থেকে হেঁটে নিয়ে আসে, ওটা কি বাংলাদেশে যা নিয়ে আসে? বর্ডার আসলেই কয় গরু চোর, গুলি করে মারি ফেলে। এটা হলো ফেলানির বিচার আজ পর্যন্ত করে নাই, কাঁটা তারে ঝুলতেছে, হ্যাঁ, সে কাঁটা তার দিয়ে পাড় দিয়ে আসতে গুলি করে মেরে ফেলছে, আজ পর্যন্ত বিচার করে না। অর্থাৎ এদেরকে আনঅফিসিয়ালি বিএসএফকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে হত্যা করার জন্য। সুতরাং এটা তো প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এভাবেই চলতে হবে ওদের সাথে কোনো সময়ই আমরা ভাই ভাই সম্পর্ক, যেটা ত্রিবেদী বলার চেষ্টা করছে, এই সম্পর্ক আসলে হবে না। দেখেন একটা গ্রুপ কিন্তু ঠিকই এটা বলতে পারে নাই, বলেন তো দেখি, যে যুক্তরাষ্ট্রের মতো দখল করে নেবে রংপুর, এটা হলো কথা? এখানে বন্দুক ধরা ছাড়া কোনো রাস্তা থাকে খোলা? এখানে কোনো মুখের ভাষায় কথা বলা যায়? বলেন, একটা স্বাধীন দেশ একটা অঞ্চল সে কিনে নিয়ে যাবে, না হলে সে সামরিক শক্তি ব্যবহার করবে? বলেন, সে একটা রীতিমতো একটা লোক। এবং এই জন্য বলছি যে আমাদের সাথে এই কষ্টের সম্পর্ক থেকেই যাবে। আমরা প্রতিবেশী দেশ 3 দিকে আছে, আমরা সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু সমতার ভিত্তিতে। কোনো সময় যদি এক্সপ্লয়েট করতে চায়, এটা সম্ভব হবে না। হ্যাঁ, আমরা কিন্তু বাংলাদেশে যাই বলছি, আমরাও কিন্তু পারি। অন্তর্বর্তীকালীন সময় বলছি, ওই 7 সিস্টারের কথা বলছিল, তো আগুন জ্বলে গেছিল। 3 সিস্টারে তাদের বড় ধরনের দুর্বলতা। তারা যদি আমাদের এইভাবে হাতড়াইতে থাকে, আমরা ঠিকই ওখানে হাত দেবো। চীনকে বলবো, ভাই তুমি আমার ভাই, একটু আগায় যাও, আমরা সাইড দেবো। তখন কি করবে? এবং 7 সিস্টার যতক্ষণ আলাদা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে এই সম্পর্ক, এই ধরনের খারাপ সম্পর্ক ভারতের থাকবেই। সুতরাং এটা আমি বলে দিলাম। সুতরাং আমি মনে করি অবিভক্ত ভারত বাংলাদেশের জন্য সবসময়ের জন্য থ্রেট।